मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমরা ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আমরা হয়তো শুনেছি, আমরা মনে রেখেছি, কিন্তু অনেকেই হয়তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে সবটা ভুলে গিয়েছেন। কেন এই কথা বলছি? কারণ রাজ্যের যারা এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, যেভাবে তারা চোখ বন্ধ করে রয়েছেন, তারপর গিয়ে এই প্রশ্নটা এবং এই বাক্যটা আরও একবার ঘুরে ফিরে প্রত্যেকের মনে আসছে। দেখুন কিভাবে এখনো পর্যন্ত আন্দোলনে রয়েছেন অনর জুনিয়র চিকিৎসকেরা, যারা দীর্ঘদিন ধরে অবস্থান করছেন, কর্মবিরতি করছেন এবং তাদের দাবি, প্রথম দাবি হচ্ছে বিচার, দ্বিতীয় দাবি নিরাপত্তা এবং একই সঙ্গে যে 5 দফা দাবি, সেই দাবিতেই চলছে এখনো অবস্থান। चोटी मारो ताले ताले, 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 चोटी मारो ताले ताले। আর এই মুহূর্তে সরাসরি পিঙ্কি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, রাতভর রিপাবলিক বাংলা তাদের সঙ্গে ছিল, জবের থেকে তারা অবস্থানে রয়েছেন এবং এখনো পর্যন্ত তারা অবস্থানে রয়েছেন। লাগাতার বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে, ভিজে গিয়েছেন, কিন্তু তারপরও তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। পিঙ্কি, দেখো তনয়া, দফায় দফায় বিক্ষোভ বা দফায় দফায় আন্দোলন নয়, বরং একটানা এক নাগারে 34 দিন। প্রথমে আরজিকর, তারপর লালবাজার, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ধর্ণা দিয়েছেন, নবান্নে বৈঠক ভেস্তে গেছে। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে থেকে এই মুহূর্তে অনড় আন্দোলনকারীরা। তারা জানাচ্ছেন বিচার যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত অন্তত এই জায়গা তারা ছাড়ছেন না। অন্যদিকে 48 ঘন্টা, আগামী 48 ঘন্টা কঠিন হতে চলেছে। তার কারণ দুর্যোগ আরো বাড়বে এবং তুমি দেখতে পাচ্ছ কার্যত সকালের ছবিটাই যদি একটু দেখাই, দুর্যোগে কার্যত লন্ডভন্ড অবস্থা, আন্দোলন স্থল বা ধর্ণা মঞ্চ কার্যত লন্ডভন্ড হওয়ার জোগাড়। কোথাও ত্রিপল খুলে যাচ্ছে, কোথাও বিভিন্ন জায়গা ভিজে যাচ্ছে। যারা আন্দোলনকারী রাতভর বসেছিলেন তারাও প্রায় কাকভেজা হওয়ার মতো কয়েকজনের অবস্থা। তার মধ্যেই কেউ চেষ্টা করছেন কোনো রকমের ত্রিপলটা অন্তত ধরে রাখার, এবং তাদের সাহায্যার্থে চলে এসেছেন বহু মানুষ, যারা সঙ্গে করে চা, জলখাবার হাতে করে নিয়ে এসেছেন। পাশাপাশি কেউ হাত লাগাচ্ছেন সাফাইয়ের কাজে, অর্থাৎ কর্পোরেশন বা নবদিগন্তের যে গাড়ি এসেছে সেই গাড়ির পাশাপাশি যারা সাধারণ মানুষ তারাও এসে পরিষ্কার করছেন পড়ে থাকা আবর্জনা বা বিস্কিটের প্যাকেট, র্যাপার, কাপ বা জলের বোতল, এগুলো কিন্তু সাফ করছেন। কিন্তু তার মধ্যেও প্রচণ্ড দুর্যোগ, একদিকে প্রচণ্ড বৃষ্টি যেমন হচ্ছে, তার পাশাপাশি একই রকমভাবে স্লোগানও উঠছে। যারা এখানে বসে রয়েছেন রাতভর তারা স্লোগানও তুলছেন, আপনি শুনবো কি বলছেন তারা। বৃষ্টি বাড়লে বিভিন্ন দেখছি ইতিমধ্যে লন্ডভন্ড প্রায় অবস্থা। আপনাদের অবস্থান, আপনারা অনড়? অবশ্যই অনড়। কালকেও বৃষ্টি হয়েছে, তার আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের অবস্থান তো থামেনি। অবস্থান থামবে যতক্ষণ না জাস্টিস না পাচ্ছি। আর সারা রাত গতকাল ছিলেন, এর মধ্যে স্লোগান উঠছে, এর মধ্যে কেউ ত্রিপল চেষ্টা করছেন, কেউ মানুষজন কাঠের পাটাতন নিয়ে আসছেন, যাতে আপনারা বুঝতে পারেন মানুষের রেসপন্স কেমন পাচ্ছেন। এই শহর, এই কলকাতায় এরকম কবে দেখা গিয়েছে? ওটাই তো সবাই তাই বলছে যে 1947-এর পরে হয়তো এভাবেই, মানে এটা হয়তো প্রথম যে বাঙালি এভাবে মানে জেগে উঠেছে। এরকম মানে সংগ্রাম হয়তো কেউ কোনোদিনও দেখেনি। তো মানে সত্যি কথাই অভূতপূর্ব লাগছে।
4টে থেকে 6টার মধ্যে মনে করেন প্রায় অনেকজন এলেন। তারা বলছেন যে আমরা টাকা দিতে চাই, আমরা কিভাবে হেল্প করতে পারবো, কোথায় দিতে হবে, কি তোমাদের লাগবে, কি লাগবে। 300টা বেড এসছে অলরেডি, আর এই সমস্ত কিছুর তো এমন কিছু আছে যেটা হয়তো এখনো পাওয়া যায় না। মানে অনেক পাচ্ছি, মানে আর এর বেশি এক্সপেক্টই করতে পারি না। একটা বিষয়টা জিজ্ঞেস করবো, আপনারা কি নিজেরা প্রত্যেকে চিনতেন নাকি এখানে এসেই পরিচয়? সবাই এনআরএস এর, আমরা একই কলেজে এনআরএস থেকে সবাই। আচ্ছা, একটু আপনার যেহেতু চিকিৎসক, আপনার জিজ্ঞেস করছে, অনেক সময় অভিযোগ উঠছে যে জুনিয়র চিকিৎসকরা নেই বলে চিকিৎসা হচ্ছে না, রোগী পরিষেবা। মানে এটা তো সবচেয়ে বড় একটা ভুল কথা। প্রথমে এটা বলি কি, আমাদের যারা সিনিয়র ডাক্তার, আমরা তো ট্রেনি, আমরা তো শিখছি। সিনিয়র ডাক্তাররাই চিকিৎসার মেন, ওরাই যা ট্রিটমেন্ট দেন, আমরা জাস্ট ফলো করি ওগুলোকে, ঠিক আছে? চিকিৎসা এখনো চলছে, ওপিডি চলছে। বেশ কি নজর রাখো, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, তারা তাদের দাবিতে অনড় রয়েছেন, দাঁতে দাঁত চেপে এই লড়াই তারা করে চলেছেন। এবং সব থেকে বড় বিষয়, সহ নাগরিকরা তারাও কিন্তু এগিয়ে এসেছেন, তারাও চাইছেন অভাব বিচার পাক। আমরা এবার আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমাদের সঙ্গে যারা এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন, প্রথমে পরিচয় পর্ব সারি। আমার একেবারে ডান দিকে রয়েছেন ডক্টর তথাগত দাস, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাই ঝন্টুবাবু। এবং একই সঙ্গে ডক্টর রৌনক বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, আন্দোলনকারী চিকিৎসক, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। আমি প্রথমেই তথাগত তোমার কাছে আসি। এই যে দীর্ঘদিন ধরে তোমরা অবস্থানে রয়েছো, গতকাল দেখেছি যেভাবে বৃষ্টি হয়েছে, রাতভর বৃষ্টি হয়েছে, মেঝেতে বসে থাকা বা মাটিতে এরকম রাস্তার উপরে যেরকমভাবে তোমরা ত্রিপল পেতেছো, বসা সম্ভব হচ্ছে না, জলও জমে যাচ্ছে। সাধারণ মানুষজন তারাও তোমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কিন্তু মোটের ওপরে 87 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আর কতক্ষণ ধরে এরকম অবস্থান চলবে তোমাদের? আমরা যেদিন নবান্ন থেকে বেরিয়ে আসি, আমরা খুব পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে সরকারের সর্বোচ্চ তরফ থেকে যতই বলা হোক না কেন যে আমরা বিচার নয় চেয়ার চাই, আমরা এই চেয়ারের ওপর ভরসা করেই কিন্তু অপেক্ষা করব। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই একমাত্র সমাধান আসে। কিন্তু যেহেতু আজকে এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, আমরা মানুষের কাছে দায়বদ্ধ এই স্বচ্ছতাটা মেনটেন করার জন্য, তার জন্যই লাইভ স্ট্রিমিংয়ের দাবি আমাদের ছিল। এবং লাইভ স্ট্রিমিংয়ের দাবি এবং ন্যূনতম 30 জন প্রতিনিধির দাবি মেনে নিয়ে যে আলোচনা, সেই আলোচনার দাবি মেনে নিয়েই কিন্তু একমাত্র আমরা বিশ্বাস করি যে সমাধান মিলবে। যতক্ষণ না হচ্ছে আমরা, রাজ্য তো বলেছে তারা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে, কিন্তু তোমরা নাকি রাজি হও, মানে সবটাই তোমাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। না দেখুন, খুব পরিষ্কারভাবে একটা কথা বলি, আমরা যদি সত্যি না চাইতাম, আমি কালকেও বলে গেছি এখানে যে একটা লাইন ছিল, আমাদের চিঠিটা এসেছিল যে অনারেবল সিএম উইল বি হ্যাপি টু মিট ইউ অল। আমরা ওই চেয়ারটার ওপর ভরসা রেখেই কিন্তু আগের দিন নবান্নে গেছিলাম, কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে যে আন্দোলন চলছে। তোমরা কি চেয়ারের উপর ভরসা রেখে গিয়েছিলে না চেয়ারটা চাইতে গিয়েছিলে? মাননীয়া তিনি কিন্তু তাই দাবি করেছেন। দেখুন, আপনারা সমস্ত মিডিয়া দেখিয়েছে যে আমরা নবান্নের বাইরে, নবান্ন সভাঘরের বাইরে ভালো করে বলতে গেলে একটি বাস এবং তার সামনে আমরা মাটিতে দীর্ঘক্ষণ প্রায় 2.5 ঘন্টার উপর বসেছিলাম। আমরা যদি চেয়ার চাইতেই যেতাম তাহলে এই সংগঠিত গণ আন্দোলন, মানে আমরা দেখেছি এর আগে বহু আন্দোলন অরাজকতায় রূপ নিয়েছে। এই শান্তিপূর্ণ আন্দোলন, সংগঠিত আন্দোলন, আমরা ওখানে গিয়ে দীর্ঘক্ষণ কিন্তু মাটিতে বসে অবস্থান করেছি। আমাদের চেয়ারের লোভ থাকলে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা কিন্তু অন্যরকম হতো, এটুকুই বলার। অহিংসার পথে চলে যে সাফল্য পেয়েছিল সেই সময় দাঁড়িয়ে মহাত্মা গান্ধীজি, সেই সাফল্য কি আদৌ তোমরা পাবে মনে হয় রৌনক? দেখুন, আমরা সাফল্য পাচ্ছি কি না এইটা আমি উল্টো দিক দিয়ে বললে শাসক দল, তার উচ্চতর জায়গার মানুষজন তারাই আমাদের প্রমাণ করে দিচ্ছে। কেমন, আপনাকে একটা উদাহরণ দিই, যে এই যে আন্দোলন থেকে মানুষকে বিচ্ছিন্ন করবার জন্য সমস্ত জায়গাতে কীরকম করা হলো, প্রথম হলো সিসিটিভি কেন? যাতে নজরদারি করা যায় যে এই আন্দোলনটার মধ্যে আরও কত মানুষ যুক্ত হচ্ছে। চলে আসছে রাজনৈতিক অ্যাঙ্গেল, যে এখানে রাজনীতি করা হচ্ছে। বাঁশ নিয়ে আসছে গাড়ি, সেই গাড়িকে আটকে দেওয়া হচ্ছে। এইগুলো শাসকের ভয়ের বহিঃপ্রকাশ। আমরা চেয়েছিলাম, যেটা তথাগত খুব সুন্দর করে বলল, ও আমারই সাথী এই আন্দোলনে, যে 4টে দাবি ছিল। 30 জন যাবে, লাইভ স্ট্রিমিং হবে। আমরা সাধুবাদ জানাই 30 জন ওনারা মেনে নিয়েছিলেন, কিন্তু লাইভ স্ট্রিমিং মানতে ওনাদের প্রবলেমটা কোথায় ছিল? তাহলে কি শাসক ভয় পাচ্ছেন? আমার একটা খুব সুন্দর লাইন মনে পড়ছে রবীন্দ্রনাথের, যে তোমার জারি জুরি খাটবে না ভাই, রবার যেটা সেটাই রবে। এই আন্দোলন চলবে, আমাদের দাবি আদায় অবধি এই আন্দোলন চলবে।
শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলবে, সিসিটিভি লাগাক, গাড়ি আটকে দিক, জনগণকে বিচ্ছিন্ন করার সমস্ত প্রয়াস করলেও আপনারাই দেখালেন। রনক, আমি একটু বিরত করছি। গত 14ই অগস্ট যে ছবিটা আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যখন তোমরা অবস্থানে রয়েছো এবং সেখানে যেভাবে দুর্বৃত্তরা তারা ঢুকে যায়, ভাঙচুর চালায়, পরবর্তী সময় তোমরা এই প্রশ্ন তুলেছিলে যে সিসি ক্যামেরা সেখানে না থাকার কারণে তাদেরকে নাকি শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পরবর্তী সময় তোমরা সিপির পদত্যাগ পর্যন্ত দাবি করছো, এখনো টিল তোমরা এই দাবিতে অনড় রয়েছো। সিসিটিভি বসানো হয়েছে প্রায় কম করে, যদি আমি ভুল না করি তাহলে 30টার কাছাকাছি মনে হয় সিসি ক্যামেরা এখনো পর্যন্ত ইনস্টলেশন করা হয়েছে সেই জায়গায় যেখানে তোমরা অবস্থানে রয়েছো। তোমাদের আপত্তি কোথায়? রাজ্য সরকার তো বলছে যে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো বিপদ আর নতুন করে তোমাদের উপরে এসে না পড়ে বা তোমরা সম্মুখীন না হও, সেই কারণেই পদক্ষেপ। ব্যাপারটা হচ্ছে মানে এইখানে যে সিসি ক্যামেরা বসেছে ওখানে পুরো রেকর্ডিংই পাওয়া যাবে, যদিও আরজি করে 27 মিনিট পাওয়া গিয়েছিল, বাকিটা গ্লিচ। কিন্তু আমাদের দাবি এই সিসি ক্যামেরাগুলো যদি সমস্ত কলেজের সমস্ত ক্যাম্পাসে বসানো হতো পর্যাপ্ত পরিমাণে, তাহলে আজকে আমাদের এইখানে বসে থাকতে হতো না, ওনাকে কষ্ট করে এইখানে সিসিটিভি বসাতে হতো না। আমি দাবি করব সরকারের কাছে, শাসক দলের কাছে, যে আপনারা দয়া করে সিসিটিভি ক্যামেরাগুলো ক্যাম্পাসে বসান, আর 27 মিনিট দিয়ে বাকিটা গ্লিচ, এই নাটক বন্ধ করে সমস্ত ফুটেজ সামনে আনুন। সিসিটিভি নিয়ে আমাদের সমস্যা নেই, সিসিটিভি নিয়ে সমস্যা যদি হয়ে থাকে বা এই রেকর্ডিং নিয়ে সমস্যা হয়েছিল ওনার, রেকর্ডিংয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাই আমরা বলছি সিসিটিভি লাগান, যাই করুন, আপনি আমাদের সাথে আলোচনায় আসুন। আমরা আজকে বোধহয় 34 বা তথাগত কারেকশন করে দেবে 35 দিন বোধহয় হলো আমাদের আন্দোলনের। আমরা আমাদের পরিচিত ওয়ার্ড, পরিচিত ওপিডি ছেড়ে আনন্দ করতে এখানে বসিনি। একটা অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে অনেক জায়গা থেকে, আমরা উৎসব করছি, আমরা নাকি পিকনিক করছি। তাদেরকে অনুরোধ করব, কালকে রাত্রে এসে দেখে যান। কাল সারা রাত্রি আমি তথাগত ওখানে ছিলাম, আপনারাও কভার করেছেন প্রতিনিয়ত, কিভাবে আমরা ছেঁড়া ত্রিপলে খাটের ব্যবস্থা মানুষ করেছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বহু মানুষ রাত কাটিয়েছে, কারণ বসতে পারিনি আমরা। আপনি বলছেন আমাদের চেয়ার প্রয়োজন, আপনাকে একটা কথা বলে রাখি, আমরা ডাক্তারেরা, আমরা রাস্তাতে বসে থাকলেও ডাক্তার, আন্দোলনে বসে থাকলেও ডাক্তার, ওপিডিতে বসে থাকলেও ডাক্তার, কিন্তু চেয়ারটা না থাকলে যাকে আমি সেটা শেষ করলাম। ঠিক, ঝন্টুদা আমি এখান থেকে আসি। পুরো শিক্ষিত সমাজে তারা আজকে রাস্তায়, আমরা এর আগে দেখেছি যেখানে শিক্ষার্থীরা শুধু নয়, একই সঙ্গে চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন, শিক্ষিত সমাজ, তারা পথে বসেছেন। আর এবার চিকিৎসকেরা তারা বিচারের দাবিতে পথে বসেছেন। নমনীয়তা একেবারে সামনে আসছে না রাজ্য সরকারের, এমনটাই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। আমি বলছি রাজ্যের ক্যাবিনেট, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেটে 47টা দপ্তর, হাইকোর্ট, আমার কথা নয়, হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে সময়ে সময়ে যে 47টা দপ্তরই কিন্তু দুর্নীতিতে নিমজ্জিত। স্বাস্থ্যটা অনেক পরে ধরা পড়েছে, কিন্তু স্বাস্থ্যের ফুটোফাটি দিয়ে আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছিলাম। তোমরা জানো একজন মহিলা ডাক্তার, তার একটা স্পেশাল চাইল্ড, সে ট্রান্সফার পায়নি বলে কলকাতায়। বাবু, পেটে ভাতের যেমন দরকার রয়েছে ঠিক একই রকম ভাবে স্বাস্থ্য পরিষেবারও দরকার রয়েছে। কিন্তু সেখানে যদি এই রকম ছবিটা ধরা পড়ে তাহলে মানুষ কোথায় যাবেন? এই ছবিটা বহুদিন ধরে ধরা পড়েছে। তোমরা জানো তো যে ট্রান্সফার নিয়ে টাকা শেষে ওই মহিলা ডাক্তার আত্মহত্যা করলো, বেহালার, এরা জানে, সেটা কোনো তদন্ত করেনি। আমি বলছি তোমাকে যে এই সার্বিক চিত্রটা দেখবে, শাসক কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে যারাই রুখে দাঁড়িয়েছে তাদেরকে দমন করার একই ফর্মুলা নিয়েছে। এই যে গতকাল যে কুণাল বাবুকে ময়দানে নামানো হলো, তিনি বললেন একটা অডিও ভাইরাল করলেন, সন্দেশখালী নিয়ে অডিও ভাইরাল করেছিলেন, সেই অডিওটা আর কোথায় গেছে আমরা জানি না। আমি বলছি যে যেখানে এত বড় কনস্পিরেসি কালকে উড়িয়ে দেওয়ার কথা বলছে, এটা তো রাজ্য পুলিশের হাতে থাকার কথা নয়, এটা হাইলি কনস্পিরেসি। এটা এনআইএ তদন্ত রাজ্য দিচ্ছে না কেন যদি সত্যতা থাকে? দ্বিতীয়, কোনো একটা অডিও বা ভিডিও যদি প্রকাশিত হয় না এরকম, প্রথমে পুলিশ তা ধরে না, প্রথমে করে না, প্রাইমারি তারা এগোয় না, তারা জেনুইনিটি টেস্টে পাঠায়। তোমরা ভোজপুরির সেই ভিডিওটার কথা ভোট চলাকালীন দেখো, আসানসোলের যে বিজেপি প্রার্থী হয়েছিল। আমি বলছি জেনুইনিটি টেস্ট না করে শুধু কুণাল বাবুর কথাতে, আর তোমার মনে হয় না তনয় তোমার সাংবাদিকতার জীবনে যে কুণাল বাবুই কেন এই তথ্যগুলো পান, আর কেউ পায় না কেন? রাজ্যের পুলিশ কি কুণাল বাবু কি এখন গোয়েন্দা ডিপার্টমেন্টের? ব্যাপারটা একটাই যে সবকিছু হয়ে যাওয়ার পর গিয়ে কোথাও গিয়ে ময়দানে দাঁড়িয়ে থেকে সবটাকে ডিফেন্ড করা, কিন্তু তার আগে পর্যন্ত কেন করা হচ্ছে না? এই যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা সদর্থক ভূমিকা নিয়ে গিয়েছিলেন একেবারে খোলা মনে আলোচনা করতে, সেখানে একটা অন্তরায় হয়ে দাঁড়ালো, তা হচ্ছে যে সম্প্রচার সরাসরি করা সম্ভব নয়। কিন্তু কেন? জুডিশিয়াল ম্যাটার যদিও বলা হয়েছে রাজ্যের তরফ থেকে, কিন্তু এখানেও আরও একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সেদিনকে আরও একটা বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বলছেন যে জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতির জন্য 27 জনের প্রাণ চলে গিয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম
দেখলাম ক্ষতিপূরণের ঘোষণাও তিনি করলেন, মাফ করবেন 29 জনের, এবং সেই 29 জনের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হলো কত করে? 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ক্ষতিপূরণের ঘোষণা করছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, এই ক্ষতিপূরণ রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অর্থাৎ এই ক্ষতিপূরণটা দিয়ে কি রাজনীতি করবার চেষ্টা করছেন? বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছে রিপাবলিক বাংলা, প্রত্যেকটা হাসপাতালে আমরা গিয়েছিলাম এবং সরেজমিনে সেখানে গিয়ে খতিয়ে দেখা এবং পাশাপাশি রোগীর যারা আত্মীয়রা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা পরিষ্কার করে বলছেন কোনো রকমের কোনো অসুবিধা তাদের হচ্ছে না। দেখুন, কালকে আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন রাত্রি 3টে থেকে আমরা বড়নগর থেকে তাকে নিয়ে যাই বেসরকারি হাসপাতালে। সেখানে থেকে তারা ওই সিচুয়েশন থেকে সঙ্গে সঙ্গে বলে আমরা এখানে কিছু করতে পারবো না, আমাদের কাছে ডাক্তার নেই। ব্লিড অবস্থায় ছিলেন উনি, মাতৃত্ব অবস্থায় ছিলেন। সকালবেলা এখানে আস্তে আস্তে আমরা কি করব এই করতে করতে আমরা লাস্টে ডিসিশন নিয়ে ফেলি আরজি করে আমরা আসি 10:30 প্লাস সকালে 10:30টায় আসার পর আমাদেরকে পেশেন্টকে ইমার্জেন্সি দেখে, ইমার্জেন্সি দেয়ার ওনারা অ্যাডমিট করে নেন। অ্যাডমিট করার পরবর্তীকালে আমাদের 4 ঘন্টা পেশেন্টের অপারেশন চলে। ডাক্তারবাবু, মিনি ম্যাডাম দেখেন, পুরো টিম, ওনারা খালি একবার বলেছে আপনারা আমাকে সুযোগ দিন, আমরা দেখছি পেশেন্টকে। পেশেন্টের যে রোগ হয়েছে যেটা প্যানক্রিয়াটাইটিস, সেটা গ্যাস্ট্রো সার্জারি বিভাগে অপারেশন হয়েছে। পেশেন্ট ভর্তি আছে উপরে। ডাক্তারদের এত সুন্দর ব্যবহার, সিনিয়র ডাক্তাররা প্রাণ পরাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে। পেশেন্ট আমার খুব ভালো আছে, মানে আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না। মেডিকেল খোলা আছে, আমরা তো দেখাচ্ছি ওই যে 22 নম্বর থেকে এখানে আমাকে 18 নম্বরে পাঠায়। সব ঘর খোলা রয়েছে, আমি তো দেখতেছি খোলা আছে। ডাক্তারবাবু দেখছেন? হ্যাঁ দেখছেন। সবাই যে বলছে যে বন্ধ ঘুরে যেতে, কেমনটা কি হচ্ছে এখানে? না না না, আমি তো দেখলাম হয়নি। একটা বিষয় স্পষ্ট যে ঠান্ডা ঘরে বসে হয়তো অনেক কিছু বলা যায়, কিন্তু মাঠে ময়দানে যারা লড়াইটা করছেন তাদের পাশে এসে দাঁড়িয়ে সেই বক্তব্যগুলোই রাখুন তারা, তাহলে তো বোঝা যায় যে সত্যি তারা অন্যায়ের সঙ্গে আপোষ করছেন না। তথাগত সাধারণ মানুষও তারা বলছেন কোনো সমস্যা হচ্ছে না, অথচ রাজ্যের তরফ থেকে যারা প্রশাসনিক প্রধান বসে রয়েছেন, যারা স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা বলছেন যে এই কর্মবিরতির জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল। দুটো কথা বলবো, যে সরকারি তরফ থেকে বারবার করে বলা হচ্ছে না, আমাদের যে মাস্টারমশাই এবং দাদা দিদিরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং আপনারা এটা সহমত হবেন আমি আশা করি। একটা বয়সের পর গিয়ে ধরুন আমরা টানা 36 ঘন্টা ডিউটি করতে পারি, আমাদের মাস্টারমশাইদের সে অভ্যাস ছিল না। গত 30-35 দিনে সেই অভ্যাসে তারা ডেভেলপ করেছেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আউটডোর থেকে এমার্জেন্সি ওয়ার্ড ওনারা সামলাচ্ছেন। রাজ্যের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ওতপ্রোতভাবে, সেই সিনিয়র ফ্যাকাল্টিদের অপমান করবেন না, এটা আমাদের আবেদন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে 29 জনের মৃত্যু হয়েছে, আমরা বলছি যে জীবন মৃত্যুর মাঝখানে তো আমরা দাঁড়িয়ে থাকি। প্রত্যেকটা পেশেন্টের মৃত্যু আমাদের কাছে পার্সোনাল ফেলিওর, আমরা হেরে যাই সেখানে, আমরা সেই যন্ত্রণাটা প্রত্যেকে অনুভব করি। কিন্তু এই যে 29 জনের মৃত্যু হয়েছে, আমরা জানি এখনও তালিকা, আমি কোনো সরকারি তালিকা আমি দেখিনি, এবং 2 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু তা নিয়ে রাজনীতি এরকম ভাবে একদম না, সেটাই তো আমরা বারবার করে বলছি। এবং আরেকটা ভয়ঙ্কর জিনিস আপনি লক্ষ্য করুন, যে এই যে বারবার করে সরকারি তরফ থেকে বলা হচ্ছে 8% জুনিয়র ডাক্তার গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়, তারা পেন ডাউন করেছে, তাতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার হালটা কীরকম অ্যাকচুয়ালি? স্বাস্থ্যের নিয়োগ দীর্ঘদিনের দাবি চিকিৎসক আন্দোলনে, সেটা একদম মেডিকেল অফিসার থেকে শুরু করে প্রাইমারি হেলথ সেন্টারে একদম প্রফেসর অবধি স্বাস্থ্যের নিয়োগের এই যে দাবি, দীর্ঘদিনের দাবি, এখন স্বাস্থ্য দপ্তরে আমরা যদি একটা মেডিকেল কলেজ সেট আপে প্রায় 35%-এর ওপর সিট ভ্যাকেন্ট আছে। তাহলে এই যে কম ম্যান পাওয়ার নিয়ে কাজ চলছে, তার জন্য কিন্তু একটা ভাঙা সিস্টেম বারবার সামনে চলে না, এই কথা তোমরা বলছো, কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার করে বলছেন প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, পরিকাঠামোগত উন্নয়ন এবং একই সঙ্গে পরিষেবা এত উন্নয়ন হয়েছে যে মানুষের এখন আর নতুন করে চাহিদা বা নতুন করে দাবি করবার মতন কোনো জায়গা নেই। দেখুন, আমরা দেখেছিলাম উনি যখন প্রথম ক্ষমতায় আসেন 4 মাসের মধ্যে বলেছিলেন 90% কাজ করে দিয়েছে, আর কেউ কোনো কথা বলবে না। আমি একটা ছোট্ট কথা মনে করাতে চাই, কোন্নগরের যে ঘটনাটি ঘটেছে, এক মা তার সন্তানকে হারিয়েছেন। এই প্রশ্নটা আমাদের করতে হবে, 30 থেকে 40 কিলোমিটার রাস্তা, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট কোনো এনসিসিটি ব্রেন না করে, এটা বেসিক ইনভেস্টিগেশন, আমাকে তাকে জানতে হবে তার শরীরে কোথায় ইনজুরি হয়েছে, আমি তো খালি চোখে দেখতে পারবো না। সেই একটা বেসিক ইনভেস্টিগেশন একটা সাব ডিভিশন স্তরের হসপিটাল, ওয়ালস হসপিটাল, একটা রেপুটেড হসপিটাল,
সেইখানে হলো না। আপনি যদি ওখানে যান না, আমি বলছি আপনাকে, আপনি দেখবেন ওখানে একটা ফলক লাগানো আছে 22শে ফেব্রুয়ারি 2019, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবরণ উন্মোচন করেছেন, খুব বড় বড় করে চোখে পড়বে আপনার সেটা। কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ভেতরটা এরকম, আপনার বাইরেটা দেখছি বারবার করে, বড় বড় বিল্ডিং থাকছে, মেশিন আসছে, কিন্তু ম্যান পাওয়ার নেই। একদম মানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেআব্রু হয়ে গেছে এই 1 মাসের কর্মবিরতিতে, এনারা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং রাজ্যের স্বাস্থ্য কিন্তু ভালো নয়। সেটা শুধু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন বলে না, আমরা যখন কর্মবিরতিতে ছিলাম না তখন কিন্তু আমরা প্রতিনিয়ত বুঝতে পারতাম, এখন মানুষ বুঝতে পারছেন, এটুকুই পার্থক্য। একেবারে স্পষ্ট বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি কি সত্যিই কোনো কিছু দেখতে পাচ্ছেন না, নাকি সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে তিনি দেখার চেষ্টা করছেন, যে কারণের জন্য তিনি সবটাই অন্ধকার দেখছেন, সবটাই তিনি মনে করছেন হয়ে গিয়েছে আর নতুন করে হওয়ার কিছু নেই? প্রশ্ন সাধারণ মানুষও তারা তুলতে শুরু করে দিয়েছেন। আর এরই সঙ্গে আপনারা জানেন যে আজ 14 তারিখ অর্থাৎ 14ই সেপ্টেম্বর এবং আজ থেকে ঠিক 1 মাস আগে 14ই অগাস্ট মূলত রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। জুনিয়র চিকিৎসকেরা যারা অবস্থানে রয়েছেন, আন্দোলন করছেন, তারা আজ ফের এই রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছে। যেই রাত দখলের কর্মসূচিতে প্রত্যেকটা মুহূর্তে রিপাবলিক বাংলা তাদের সঙ্গে থাকবে। বিগত দিনে যে রকমভাবে আন্দোলনের পাশে তারা দাঁড়িয়েছিলেন, আন্দোলনের যেই ছবি আমরা তুলে ধরেছিলাম রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে এক্ষুনি আলোচনায়, সঙ্গে থাকুন। চোদ্দই অগস্টের সেই ভয়াবহ স্মৃতি আমরা ভুলব না। তার কারণ এখনো পর্যন্ত সঠিক বিচারটা পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। অবস্থান চলছে লাগাতার, দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ, কিন্তু তারপরও কোনো সদুত্তর, কোনো সদর্থক ভূমিকা রাজ্যের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সামনে আসছে না। আর এই নিয়েই আমরা প্রশ্ন তুলেছিলাম, এই নিয়েই প্রশ্ন তুলেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নাকি রাজনীতি করা হয়েছে, কিন্তু সত্যি কি রাজনীতি হয়েছে? অবস্থানে তো প্রত্যেকেই রয়েছেন। একদিকে আমার সঙ্গে আমার যারা সহকর্মীরা তারা রয়েছেন, একদিকে পিঙ্কি রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে, যেখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা প্রায় 87 ঘন্টারও বেশি সময় ধরে তারা অবস্থানে রয়েছেন। ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে লালবাজার অভিযানকে কেন্দ্র করে যেভাবে রাতভর সেখানে বাম সংগঠন তারা ছিলেন, ছাত্র যারা যুবরা তারাও অবস্থানে ছিলেন, সেই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি তুলিকা। আমি প্রথমে তুলিকা তোমার কাছে আসি। তুলিকা, এই মুহূর্তের ছবিটা কি দেখতে পাচ্ছ? রাতভর এই বৃষ্টিকে উপেক্ষা করেও তারাও রাস্তায় ছিলেন, লালবাজার অভিযানকে কেন্দ্র করে তাদেরকে আটকে দেওয়া হয়, সেই ছবিও আমরা দেখতে পেয়েছি। আজ সকালের ছবিটা কি? দেখো, বামফ্রন্টের 16 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা লালবাজার অভিযানের ডাক দেওয়ার পর বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা রাতভর অবস্থান বিক্ষোভ করছেন। এই মুহূর্তে তার আগে ছবির একটুখানি দেখানোর চেষ্টা করব। গতকাল বিকেল 4টের সময় যখন একেবারে মিছিল করে এসে তারা এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসে, সে সময় দেখা যায় যে এই যে তুমি দেখতে পাচ্ছ লোহার যে গেট রয়েছে সেই গেট বন্ধ করা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং এখানে 16টি তালা দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে অন্য প্রান্তে যে লালবাজার রয়েছে 500 মিটার দূরে, সেখানে যাতে যারা বামফ্রন্টে কর্মী সমর্থকরা রয়েছে তারা যাতে যেতে না পারে। এবং আরও একটি ছবি দেখাবো। এই মুহূর্তে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে এই আন্দোলন জারি রয়েছে এবং তাদের যে দাবি মূলত তার সঙ্গে একটু করে ছবিটা দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু রাত ভোর এখানে রয়েছেন এই মুহূর্তে এখানে, এবং এখানেই তারা অবস্থান বিক্ষোভ করছেন। আমি একটুখানি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার। রাত ভোর তো আমি একটু চেষ্টা করবো, রাত ভোর তো আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন, কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি যে আরজিকর কাণ্ডে, তিলোত্তমার যারা হত্যাকাণ্ডে এবং ধর্ষণ কাণ্ডে যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে, এবং আমাদের রাজ্যের পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত যারা অভিযুক্ত তাদের তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, এবং এই কাণ্ডে আমাদের পুলিশ, কলকাতা পুলিশের যে প্রধান যিনি বসে আছেন মাথার উপরে, তিনি তার দায়িত্ব পালন করেননি এবং তথ্য প্রমাণ লোপাট করেছেন। এই ধরনের অপদার্থ দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের পদত্যাগ চাই। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট তুলিকা, তারাও সিপির পদত্যাগের দাবি করেছেন এবং সেই দাবিতে এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারাও অবস্থানে রয়েছেন। তুমি নজর রাখো, আমি ফিরবো পিঙ্কির কাছে। পিঙ্কি, দেখো অদ্ভুতভাবে এখানে যারা আন্দোলনকারী একটা গান বেঁধেছেন তারা, এবং কিছুক্ষণ আগে
তুলছে, একটু কথা বলার চেষ্টা করো। কি গান লিখেছেন, কি গান লিখেছেন? এর মধ্যে আমাদের লেখা আর কিছু গান লিখেছি, আমরা অনলাইন থেকে নিয়েছি এই গানটা, আমরা একটু আগেই গাইছিলাম, ঠিক আছে? রাত দখল আছে, আজকে রাত দখল রয়েছে, আপনারা থাকবেন? আমি কালকে ছিলাম, আজকেও থাকবো, টানা থাকবে, থাকতে হবে। সবাইকে আমি বলবো, সবাই এগিয়ে আসুন, আসুন আমার সঙ্গে থাকুন। এই রাত দখল তোমার আমার সবার, সারা বিশ্বের সবাই আসুন, যোগ দিন, এখানে আসুন। স্বাস্থ্য ভবন সুস্থ হন কেন লেখা? স্বাস্থ্য ভবনে এত আবর্জনা, আমার মনে হয় এদের পরিষ্কার করা উচিত, ওই কারণে এটা বলা। একদম তাই। দেখো, স্বাস্থ্য ভবন সুস্থ হওয়া এমন একটা পোস্টার তারা বলে রেখেছেন। পাশাপাশি আজকের গুরুত্বপূর্ণভাবে রাত দখল ঠিক তাই, অর্থাৎ এই রাত দখল, আরো একটা রাত দখল। পিঙ্কি, আপাতত তোমাদের ধন্যবাদ জানাই, তুলিকা আমাদের সঙ্গে ছিল, তোমাকেও ধন্যবাদ জানাই। কিন্তু এই যে রাত দখলের কর্মসূচি, দেখুন যদি আমরা একটু ক্রোনোলজিক্যালি দেখি, যখন 14 তারিখে প্রথম রাত দখলের কথা বলা হয়েছিল, ঠিক সেই সময় দেখলাম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে অভিযোগ উঠেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা হুড়মুড় করে ঢুকে পড়ে, ভাঙচুর চালায়, তাণ্ডব চালায়। পরবর্তী সময় যখন দ্বিতীয় দফায় রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হলো, তখন মাথাভাঙা কোচবিহারে পর্যন্ত হুমকি এবং একই সঙ্গে তাদেরকেও যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, জল দিয়ে পুরো জায়গা মুছে ফেলা হয়েছে, প্রতিবাদের ভাষাটাকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। পরবর্তী সময় তৃতীয়বার যখন রাত দখলের কর্মসূচি, তখন নৈহাটিতে, সেখানে পর্যন্ত দুর্বৃত্তরা তারা যে ঘটনা ঘটিয়েছে, আজ আরও একটা রাত দখল। কোথাও কি রনক একটু হলেও কি ভয় লাগছে? দেখুন, আমি কয়েকটা কথা খুব স্পষ্ট করে বলি। এখন আমরা যতটা সংগঠিত, প্রথম রাত দখলে আমরা এতটা সংগঠিত হতে পারিনি। সেই কারণে দুষ্কৃতীরা যারা, আমরা মনে করি শাসক আশ্রিত দুষ্কৃতী, না হলে এই সাহস হয় না। যেদিন রাত দখল হচ্ছে আরজি করে, সেদিন আমি উপস্থিত ঘটনাস্থলে। আমি আপনাদেরকে বলছি, একদম অচেনা একটা মাস হঠাৎ করে ঢোকে, সেখানে ব্যারিকেড ভাঙা শুরু করে। এবং আমাদের দুর্ভাগ্য, আমরা কলকাতা পুলিশের ওপর এখনও আমি আস্থা রেখে বলছি, সেই দিন ওনারা যে নিদর্শন দেখিয়েছেন, সেটাকে আমি ধিক্কার না জানিয়ে পারছি না। আমার চোখের সামনে একটা এত বড় কলেজে, সেখানে ব্যারিকেড ভাঙা হচ্ছে, সেখানে এই রকমভাবে দুষ্কৃতীরা হামলা করছে। কিন্তু এবারে যে রাত দখল, সেখানে আমাদের কথাটা হলো তিনটে: রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইট এবং রিক্লেম দ্য ফাইট। কারণ আমরা রাইট কেন, আমরা সঠিক একটা দাবিতে, সেটা হলো অভয়ার ন্যায় বিচার, সেই দাবিতে রাত দখল করব। আমরা রাত দখল করব আমাদের আন্দোলনটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। কারণ যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, আমাদের প্রথম কথা হলো জাস্টিস, সেখান থেকে যেন আমাদের ফোকাস না সরে যায়। এবং বাকি যে 5টা দাবি রয়েছে, সেই 5টা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। এবং এবারের রাত দখল আগের বারের মতো রাত দখল নয়, আপামর জনসাধারণ এখন আমাদের পাশে। তাই আমরা এই রাত দখল সফল হবে আমি আশা করি। আমি নিজেও রাত দখলে থাকব। আপনাদের প্রত্যেককে এই চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ জানাই, আপনারা পাশে দাঁড়ান। এই লড়াই শুধু ডাক্তারদের লড়াই নয়, শুধু সিস্টারদের লড়াই নয়, আমার আপনার প্রত্যেকের লড়াই, আপামর জনসাধারণের। আর যে কারণের জন্যই কিঞ্জল নন্দ, আপনাদেরই যারা সহযোদ্ধা বলা চলে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, এবং তিনিও প্রথম সারির নেতৃত্ব দিয়ে এসেছেন, এবং তিনিও কিন্তু স্পষ্ট করে বলেছেন যে যারা সাধারণ মানুষ, সহ নাগরিক, আমাদের প্রত্যেকে আজ রাত দখলের কর্মসূচিতে আমাদের পাশে এসে দাঁড়ান। বক্তব্য রাখি, শুনুন। আমরা কি চেয়েছি? একটি স্বচ্ছতা। এটা কি অন্যায়? এটা আমার মনে হয় এটা অন্যায়। এই স্বচ্ছতার জায়গায় গিয়ে ওনারা বারবার আটকে যাচ্ছেন, বারবার বলছেন লাইভ স্ট্রিমিং হবে না। কিন্তু আমরা এখনো আশা রাখছি আলোচনার মাধ্যমেই সমস্ত সমাধান সম্ভব। এইভাবে আগামী 14ই সেপ্টেম্বর, অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল, তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্টিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য, সারা দেশকে মুড়ে ফেলুন। এই দাবি শুধুমাত্র এখন আর ডাক্তারদের একার দাবি নয়, আমার মনে হয় এই দাবি সময়ের দাবি, এই দাবি সমাজের দাবি, এই দাবি গোটা সর্বসাধারণের দাবি। সেই দাবি নিয়ে আপনারা কাল রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস।
ঝন্টুবাবুর কাছে আসে। ঝন্টুবাবু, মনে কি হচ্ছে যে এইরকম ভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে সমাজকে সংস্কার করা সম্ভব? অসংখ্য মানুষও তারা পথে বেরিয়েছেন, বিগত দিনেও আমরা দেখেছি, আজও হয়তো অনেক সংখ্যক মানুষও তারা বেরোবেন, সারাদিন ধরে তারা খাটনি করছেন, কিন্তু তারপরেও তারা রাত দখলে কর্মসূচিতে অংশ নিচ্ছে। একদম অত্যাচার বা অনাচার যেখানে অনিবার্য সত্য, সেখানে বিদ্রোহ অনিবার্য সত্য, এটা অস্বীকারের জায়গা নেই। এবং আমি তোমাকে বলছি, সমাজের একটা পরিচ্ছন্ন ভাবধারার জন্য যে বিদ্রোহটা তৈরি হয়, কোনো না কোনো জায়গা থেকে স্ফুলিঙ্গটা আসে। আমি বলছি, এই যে গণ আন্দোলন, তুমি শুরুতেই বলছিলে যে স্বাধীনতার আগে এই ধরনের আন্দোলন দেখাচ্ছে, আমি বলছি যে এখানে সর্বসাধারণের মানুষের স্বতঃস্ফূর্ত যে নেমে পড়া, দেখো তুমি কত ফুটেজ দেখালে, সরকার কত লোকের মৃত্যুর খবর বলছে ওদের এই ইনডিফিনিট স্ট্রাইকের জন্য, কিন্তু তুমি কি একটা ক্যামেরায় কোনো জায়গায় দেখেছো জনগণ রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস বিকজ আমার বাড়ির লোক চিকিৎসাতে ডিপ্রাইভ করছে না? তো সরকার এটাকে ভয় পাচ্ছে, রাষ্ট্র এটাকে ভয় পাচ্ছে। যে এই জন্য দেখবে কুণাল বাবু বা মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে বারবার বলছে যে এই মানুষজন ডাক্তারদের পাশে তোমরা আছো, তোমরা দেখো এই ডাক্তাররা কি বদমাস, আমার কথা শুনছে না, রাষ্ট্রের কথা শুনছে না, চিকিৎসার থেকে ইয়ে করছে লোককে। আমি বলছি যে এইটা কেন বলতে হচ্ছে শাসককে? নিজের রেসপন্সিবিলিটি তিনি লোকেট না করে ওদের রেসপন্সিবিলিটি দেখাচ্ছে, অথচ একটা বারের জন্য কি উনি বলেছেন আমার দপ্তর, আমার পুলিশ যে এত বড় গ্রস ফেলিয়ার তার তদন্ত আমি করব, আগে আমি আমার ঘর থেকে পরিষ্কার করব? না, ব্যর্থতার দায় নিচ্ছেন না কেন? না, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থতার দায় নিচ্ছেন না, পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থতার দায় নিচ্ছেন না, উপরন্তু তিনি অন্যের দিকে আঙুল তুলছেন কেন? এই 14 বছরে একটা উদাহরণ দেখাও তিনি রেসপন্সিবিলিটি লোকেট করেছেন। চুরি করে ধরা পড়লে পরে তোমার ব্যক্তিগত, তৃণমূলে ঢুকে চুরি করছো, তৃণমূলের দায়, চুরি করে ধরা পড়লে পরে তোমার ব্যক্তিগত। আমি বলছি একটা ঘটনায় রেসপন্সিবিলিটি লোকেট না করে উনি অন্যের ঘাড়ে বন্দুক রাখা, অন্যকে দেখানো, এই যে ওদের মধ্যে এখন খুঁজে পাচ্ছে যিনি কি বিরোধী রাজনীতির দল, আমি বলছি এগুলার নিজের দায়টাকে কিসের রাজনীতি? এর আগে যখন আমরা দেখেছি বারংবার যখন পলিটিক্যালি নেতারা তারা যখন যাওয়ার চেষ্টা করেছেন তারাই এখান থেকে সরিয়ে দিয়েছেন, কোনো রকমের কোনো রাজনীতির রং তারা রাখতে দেননি, তারপরেও কিভাবে আসে এখানে রাজনীতি রয়েছে? না, এটা তো কৌশল, উনি তো এই কৌশলটা করেন, এটা নতুন নয়, এটা চেনা ছকের খেলা, এবং এই কৌশলে উনি দেখবে প্রশাসনকে লড়ায়। আমি আশঙ্কা প্রকাশ করছি যে এদের বিরুদ্ধে তো আসমা লাগু করতে পারবে না, ওই রাইটস নেই। যেটা করতে পারে রেস্ট্রিক্টেড করে দেবে আন্দোলনকে। ওনার মুখপাত্র কিন্তু বলেছেন খাবার আসছে, খাবারে যদি কিছু মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ খাদ্যটা বন্ধ করবে, খাদ্য চেনটা। সাধারণ মানুষের মধ্যে থেকে দলের লোকজন আসছে, রাজনীতি দলের সাধারণ মানুষ থেকে ডিটাচ করবে। এই খেলাগুলো বিগত কয়েক বছরে চাকরি হারিয়ে ন্যায্য চাকরির দাবিতে যারা বসে আছে তাদের বাথরুম লক করে দেওয়া, বাথরুম ইউজ করতে না দেওয়া, বিভিন্ন রেস্ট্রিকশন। ওরা বলছিল ওদের প্যান্ডেল ঢুকতে দিচ্ছে না, বাস ঢুকতে দিচ্ছে না। আমি বলছি এটা প্রশাসনকে দিয়ে করবে, এবং এটা শুরু করে দিয়েছে। নাহলে তুমি একটা প্রশ্ন করো না, যেই কাজটা পুলিশের করার কথা সেটা কুণালবাবু কি করে করেন? কুণালবাবু কে? কুণালবাবু এই যে তথ্যগুলো পাচ্ছেন, আমি তো বলছি ইমিডিয়েট পুলিশ উনাকে ইন্টারভেনশন করুক, এটা সিরিয়াস ব্যাপার। কারণ এটা কিন্তু বিএনএস এর 147 স্বাভাবিকভাবে উঠে আসছে তারা কারা, এবং যখন যেখানে অভয়কে হত্যা করা হচ্ছে সেই দিন রাত্রিবেলা তাদের ভূমিকা কি ছিল? তারা তার আগে পর্যন্ত কোনো রকমের কোনো ব্যবস্থা নিতে পারেনি, যখন ঘটনা ঘটে যাচ্ছে তারপরে গিয়ে বড় বড় কথা বলছে একমাত্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে। এরা কারা? সেই প্রশ্ন রিপাবলিক বাংলা করছে, তার কারণ যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে গত 14ই আগস্ট, সেদিন তারা কোথায় ছিলেন? সেদিন কোথায় ছিল পুলিশ আধিকারিকরা? কেন কোনো রকমের কোনো ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর আসেনি? কেন এইরকম ভাবে ভাঙচুরের ঘটনা ঘটলো? কেন এই রকম ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হলো? সেই প্রশ্নের উত্তর কি তারা দেবেন? রনা, আমাদের একটা পরিষ্কার কথা যে পুলিশের ওপর আপনারা ভরসা করবেন না। আমি বাংলার ভারতের আপামর জনগণকে বলছি, আপনারা হিউম্যান চেইন করুন, আপনারা ব্যারিকেড করুন। এই লড়াইতে আমাদের সঙ্গে আমাদের সবথেকে বড় সম্বল বা পুঁজি সেটা হলো আমাদের জনগণ। কারণ পুলিশ কি ভূমিকা নিয়েছে সেটা 8ই আগস্ট রাত্রি থেকে আমরা দেখতে পাচ্ছি। তাই পুলিশ নিরাপত্তা দেবে, পুলিশ বাঁচিয়ে দেবে। আমি উল্টে প্রশ্ন করছি, আমার তো মনে হয় যে এটা কি সেই নেক্সাস, শাসক ধর্ষক পুলিশ, এই কি নেক্সাসের বিরুদ্ধে সাধারণ মানুষের নেক্সাস? আমরাও একটা নেক্সাস তৈরি করি, চলুন। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনীতি বাদ দিন, মতামত বাদ দিন, এখন লড়াই জাস্টিসের। সেই জাস্টিসের জন্য আমাদের রিক্লেম দ্য নাইট
14ই আগস্ট রিক্লেম দ্য নাইটে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা যাতে আর না ঘটে, আসুন তার দায়িত্ব আমরা নিই। আর প্রশাসনের ওপর বসে থাকা নয়, আর পুলিশ কিছু করবে, পুলিশ এসে বাঁচাবে না, আমরা ব্যারিকেড করব, আমরা দেখিয়ে দেবো জনগণের কতটা ক্ষমতা, যাতে সেই ক্ষমতা ভয় পায়। আর একটা ছোট্ট কথা বলি, যে এই যে টাকা দিয়ে কেনা, যেটা আমি একটু উল্লেখ করে দিই, এই রাজনীতি ওনার অনেক পুরনো। আজকে উনি বলছেন 2 লাখ টাকা দিয়ে কিনবেন, কাউকে উনি কিনে নিচ্ছেন 1000 টাকায়, কাউকে 10,000 টাকায়। এই কেনার রাজনীতির পরিবর্তে আমরা ভালোবাসার রাজনীতি নিয়ে আসব। আর এই যে জুডিশিয়াল ম্যাটার, উনি আমাদের লাইভ করতে দিলেন না, না জুডিশিয়াল ম্যাটার। আচ্ছা বলুন তো, জুডিশিয়াল ম্যাটারকে একমাত্র কে ভয় পায়? যে দোষী, যে নির্দোষ, তার ভয় কোথায়? জুডিশিয়াল ম্যাটারকে কালপ্রিট ভয় পায়, যার কোনো দোষ নেই তার সেখানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর চেয়ার নিয়ে ওনার ইনসিকিউরিটি, এর কারণ চেয়ার বাদ দিয়ে ওনার আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা যারা লড়াই করছি, আমাদের চেয়ার দেওয়ার জন্য সাধারণ মানুষ আছে। আপনি আসুন, আমাদের শুধু চেয়ার কেন, আমাদের খাট দিয়েছে, ত্রিপল দিয়েছে, আলো দিয়েছে। আমরা ওই একটা চেয়ারের জন্য বসে নেই, হাজার হাজার চেয়ার, খাদ্যদ্রব্য। আমরা বলছি আর লাগবে না, দরকার নেই, ট্রাক ট্রাক চেয়ার আসছে। তাই ওই একটা চেয়ারে আমাদের কোনো লোভ নেই। সাধারণ মানুষ আমাদের শোয়ার ব্যবস্থাও করে দিয়েছে ওখানে। তাই এই রকমভাবে এই আন্দোলনের স্পিরিটটাকে অপমান করবেন না। ওই 5 দফা দাবি যতদিন না মিটছে ততদিন আপনি বলছেন পরিষেবা বেহাল, আমরা তো পরিষেবা দিতে চাই। আপনি 5টা দাবি মেনে নিন, আমরা আজকে থেকে ইমিডিয়েট কাজে ফিরবো। তাহলে এই দায়টা কিছুটা না, এখানে তো হয়তো একটা বিষয় রয়েছে যে সবই গেল 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 গেল, মানে যদি হাত থেকে সবটা বেরিয়ে যায়, সেই কারণের জন্য 5 দফা তোমাদের যে দাবি, সেই দাবিগুলো মানা সম্ভব হচ্ছে না। তোমাদের 4টে শর্ত, যে শর্ত নিয়ে তোমরা গিয়েছিলে, সেই শর্ত পর্যন্ত মানা সম্ভব হচ্ছে না। কোথায় ভয়টা, কোথায় তথাগত, কোথায় সমস্যা হচ্ছে, কেন এত ভয়? সবটাই কি ওই চলে যাওয়ার ভয়, হারিয়ে ফেলার ভয়? দেখুন, আমি একটা কথা বলি, আপনি যদি আমাদের আন্দোলনের শুরুর দিকটা লক্ষ্য করতেন, আমরা কিন্তু 1 লাখ নবান্ন পৌঁছে যাইনি। আমাদের প্রথম থেকে দাবি ছিল আরজি করে যে নেক্সাস, যে অশুভ নেক্সাস, বহু ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়া যাদের মানসিক যন্ত্রণা দিয়েছে দিনের পর দিন, সেই অশুভ নেক্সাসকে সরাতে হবে। আমরা গেলাম স্বাস্থ্য ভবন, প্রিন্সিপাল সেক্রেটারি ডিএমই সঙ্গে বৈঠক করলাম, কোনো সমাধান মিলল না। উল্টে আমরা দেখলাম কি, এই ডিএমই ডিএইচএস দিনের পর দিন প্যাট্রোনাইজ করেছেন এদেরকে। আমি খুব পার্টিনেন্ট অভিযোগ করছি এখানে বসে, এই ডিএমই স্যার অভিজ্ঞকে পিজি এন্ট্রান্সের জন্য ফলস সার্টিফিকেট বানিয়ে দিয়েছিলেন। এই ডিএইচএস স্যার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নার্সিংহোমে ভর্তির জন্য চাপ দিয়েছেন, নার্সিংহোম কর্তৃপক্ষকে, একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষকে, এবং যারা ভর্তি নেয়নি তাদেরকে উনি পার্সোনালি হুমকি দিয়েছেন ফোন করে। তাহলে ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি, এর পরের পোস্টটা একটাই পড়ে থাকে, আমরা তার কাছেই গেছি। তাহলে আমরা তো ধাপে ধাপে উঠেছি। আমাদের দাবিগুলো যদি শুরুতেই মেনে নেওয়া হতো, যদি এই সর্বোচ্চ অংশটা এই দুর্নীতিতে জড়াতো না, তাহলে তো সমস্যা হতো না। আমরা একটাই আবেদন করছি, আজকে 14 তারিখের রাত, এই 14ই আগস্ট, আমরা বারবার করে বলছি 14ই আগস্ট আমরা রাত দখল করতে চেয়েছিলাম আরজি করে, আমরা কিন্তু সেটা করতে পারিনি। আরজি করের অবস্থান মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে এভাবে ফিনিক্সের মতো আরজি কর কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। শাসক ভেবেছিল যে এই গণ আন্দোলন, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে ভেঙে দেবে, কিন্তু না, আরজি কর ঘুরে দাঁড়ায়নি, শুধু গোটা রাজ্য, গোটা দেশ, গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। এই আন্দোলন গড়ে তুলেছে। সেই রাত দখল, সেই অসম্পূর্ণ রাত দখল, সেই ঘুরে দাঁড়ানোকে আমরা সেলিব্রেট করবো আজকে। এই যে প্রতিরোধ, আমরা যে প্রতিরোধের ব্যারিকেড গড়ে তুলতে পেরেছি, সেই প্রতিরোধের সেলিব্রেশন আমরা ডাক দিয়েছি আজকে। রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইট, রিক্লেম দ্য ফাইট। এই লড়াইটাকে রিক্লেম করো, যে যেখানে লড়ে যাবে, আমাদের এই লড়াই পূর্ণ সংহতি আন্দোলনের প্রতি। বেশ, ঝন্টুদা, পরিষ্কার কথা যে উনি এড়াতে চাইছেন, দমাতে চাইছেন, ঘোরাতে চাইছেন। এই 3টে ফর্মুলা উনি বারবার 14 বছরে নিয়ে গেছেন, রাজধর্ম বাদ দিয়ে। আমি বলছি যে একটা পরিষ্কার সত্য কথা, একটি মানুষ 2019-এ বলছে লাইভ স্ট্রিমিং করে সমস্ত কিছু করব। আমি রাফ অ্যান্ড টাফ প্রশাসন চালাই, আমি সব কিছু স্বচ্ছতার সাথে করি। সে মানুষটি যখন একটা ফেক কথা তোমাদের মিডিয়ার সামনে বলছে যে নাকি এটায় বাধা আছে, আমরা কোথাও কোনো আইনের কাগজ দেখে, ইভেন তার দলের একজন আইনজীবী সাংসদ তিনি কালকে স্টেটমেন্ট দিয়ে বলেছেন না, কোনো বাধা নেই, কোনো বাধা নেই লাইভ স্ট্রিমিংয়ের। আমি বলছি এই লুকোচুরিটা ম্যাডাম কেন অপ্রিয় সত্যগুলো প্রকাশিত হবে? ওরা তো বলছে একটাই মাত্র মুখ বেঁচে আছে। সংবিধানে 164 ধারায় আপনিই তো দায়ী, তার কালেক্টিভ রেসপন্সিবিলিটি তো আপনার। আপনি তো বুদ্ধবাবু বা বিগত সরকারের সময় বিরোধী থাকাকালীন অন্তত 10 ডজন বার এই কালেক্টিভ রেসপন্সিবিলিটি খুঁজে বেরিয়েছিলেন।
সামান্য সামান্য বিষয় নিয়ে, তাহলে আজকে কেন রাজধর্ম পালন না করে খুঁজে বেড়াচ্ছেন? ওদের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন কাকে? আপনার পতনের ছায়াকে খুঁজে বেড়াচ্ছেন কেন? ওয়াই? আপনি হিটলারের সেই কথাটা জানেন না যে ব্যাক টু ওমেন্সদের বলেছিল ব্যাক টু কিচেন? আপনি কি তাই বলতে চাইছেন মেয়েদের কখনো রাতে বাড়ি বেরোতে? ঠিক, কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট, ইতিহাস সবসময়ের জন্য ফিরে ফিরে আসে আর ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হয়। কিন্তু এরপরেও যদি শিক্ষা কেউ না নিয়ে থাকে তাহলে ভবিষ্যতে তার জন্য যে কি অপেক্ষা করছে সত্যি আমরা কেউ জানি না। আজ আরও একটা রাত দখলের কর্মসূচি, আরও একবার রাত দখল করতে রাস্তায় নামবেন প্রত্যেকে, যার দিকে আমাদের নজর থাকবে প্রত্যেকটা মুহূর্তে। তার কারণ গত যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে সেই অভিজ্ঞতা যেন আজ কোনো জায়গায় না হয়। সজাগ থাকবো আমরাও। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে সবসময়ের জন্য সেই কথা এবং আন্দোলনকারীদের পাশে রয়েছে এবং অভয় বিচার পাক সেটার দাবি আমরাও করছি। আজকের মতন আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।